আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তোমাদের সবাইকে আমাদের জানাচ্ছি আমাদের ডিফারেনশিয়াল ক্যালকুলাসের লেকচার 35-এ। সো এই লেকচারটা অনেক বেশি ইন্টারেস্টিং। তোমরা ম্যাথগুলো করলে বুঝতে পারবে যে এটা কতটা মানে গুরুত্বপূর্ণ এবং তার পাশাপাশি এটা কতটা ইন্টারেস্টিং ম্যাথগুলো আমাদের এই লেকচারটাতে আছে। বিগত লেকচারগুলোতে আমরা দেখিয়ে এসেছি আসলে মোটামুটি আমাদের বইতে যত ম্যাথ আছে আমরা সবগুলো শিখেছি। প্রত্যেকটা টেকনিক এবং থিওরিজগুলো আমরা অনেক ডেপথে গিয়ে শিখেছি। আর মোস্ট ইম্পর্টেন্ট যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে যে আমরা এটা আমাদের বলা যায় যে বইয়ের যতগুলো ম্যাথমেটিক্যাল প্রবলেম ছিল সেগুলোর আমাদের শেষ লেকচার, অর্থাৎ তোমরা এই 35 লেকচার পর্যন্ত করলে তোমার বইয়ের সবগুলো ম্যাথ শেষ হয়ে যাবে। তার পাশাপাশি যে জিনিসগুলো বলা মানে দরকার সেটা হচ্ছে যে আসলে এর পরবর্তী লেকচারগুলো সেগুলো তো আমি শেখাবো হচ্ছে যে তোমাদের স্পেশালি ম্যাকলরিনের সিরিজ আমাদের বা টেইলরের সিরিজ, আমাদের মিন ভ্যালু থিওরেম, রোলস থিওরেম, ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের কিছু মানে আনুষঙ্গিক ব্যাপার আছে। তুমি এগুলো জানলে ভালো, না জানলেও কোনো ক্ষতি নেই। ইয়েট তুমি যদি জেনে রাখতে পারো তোমার ম্যাথের প্রতি আগ্রহ থেকে এগুলো দেখতে পারবা। কয়েকটা লেকচার এরকম থাকবে। তারপরে লেকচারগুলো স্পেশালি আমরা দেখব বোর্ডের সিকিউ সলভিং, এবং তারপর দেখব যে আমরা বোর্ডের এমসিকিউজ, তারপর অ্যাডমিশনের ক্ষেত্রে এমসিকিউজ। সো অবশ্যই আমরা এর আগে শিখবো হচ্ছে যে এমসিকিউ যে শর্টকাট প্রসেসগুলো আছে প্রত্যেকটা শর্টকাট আমরা শিখে তারপর আমরা মুভ অন করবো। সো মাই ডিয়ার স্টুডেন্টস, দেখা যাচ্ছে আমি তোমাদেরকে বলেছিলাম অ্যাজ পার আই প্রমিসড বিফোর, আমি তোমাদেরকে প্রত্যেকটা জিনিস আমি একদম ইন ডেপথে ক্যালকুলাস তোমাদেরকে শিখাবো ইনশাল্লাহ। সো যাতে করে অ্যাডমিশন পর্যন্ত তোমাদের যাতে এই টপিকটাতে কোনো সমস্যা না থাকে। সো কথা বেশি আর না বাড়িয়ে চলো আমরা তাহলে আজকের যে প্রবলেমগুলো আছে আমরা সেগুলো সলভ করে নিই। তাহলে ফার্স্ট থিং ফার্স্ট আমরা একটা প্রবলেম দিই, এটা খুবই মজার একটা ম্যাথ। সো চলো মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমরা আজকে তাহলে প্রথম ম্যাথটা আমরা দেখি। প্রথম ম্যাথটা হচ্ছে আমাদের লিখো চৌধুরী সাহেবের মেয়েকে লিখে রাখতে পারো কোনো এক বিকেলে মেয়েকে কিডন্যাপ করে নিয়ে যায়, ভিলেন আলম। ওকে, তারপর যেটা হচ্ছে, সো এর নামটা লিখে দাও, চৌধুরী সাহেবের মেয়ে জরিনা। তোমরা চাইলে তোমাদের প্রেয়সী নাম বসে দিতে পারো, বাট এটা খুব একটা বেশি মানে ভালো কিছু হবে না। যাই হোক, চৌধুরী সাহেবের মেয়ে জরিনাকে আসলে কিডন্যাপ করে নিয়ে যায় ভিলেন আলম। সো মিস্টার জলিল এরপরে বলেছে মিস্টার জলিল খবরটি জানতে পেরে সারা শহরে তালাশ করে তার সিক্রেট বাহিনীর সহায়তায় সে খোঁজ পায়, সে জরিনার খোঁজ জানতে পারে। সো খুঁজে পায় আর কি মোটামুটি। এরপর অনেকক্ষণ যুদ্ধ চলার পর সে জরিনাকে উদ্ধার করে আনার পর চৌধুরী সাহেব খুশি হয়ে তাকে বলেন তাকে একটা জমি উপহার দিতে বলেন। সো প্রশ্নটা হচ্ছে, তাকে বলে হচ্ছে
নদীর পাড়ে তার বা সমুদ্রের পাড়ে, সরি, সমুদ্রে, কক্সবাজারের পাশে তার, সমুদ্রের পাড়ে বা মানে সমুদ্রের কাছাকাছি আর কি, তার অঢেল জমি, অঢেল জমি। ওকে, এখন প্রশ্নটা হচ্ছে যে একটা দড়ি দিয়ে দেয় তাকে, 1000 মিটার একটা দড়ি দেয়, 1000 মিটার দড়ি দিয়ে বলেন বলেন এই দড়ি দিয়ে সে আসলে যত রকম জায়গা, দেখো তো, এই দড়ি দিয়ে সে যতটুকু জায়গা ঘিরতে পারে, বলেন এই দড়ি দিয়ে সে, এই দড়ি দিয়ে সে যতটা জায়গা ঘিরতে পারবেন ঠিক ততটাই তার। অলরাইট, এটুকু ক্লিয়ার। সো শর্তটা হচ্ছে জায়গাটা একটা চতুর্ভুজাকৃতি হতে হবে, জায়গাটা চতুর্ভুজাকৃতির প্লাস কোণগুলো সমকোণ হতে হবে, কোণগুলি সমকোণ হবে। হায় রে জরিনা, দেখো জরিনারে সে উদ্ধার করেছে, উদ্ধার করার পরেও গিয়ে দেখে যে আরেকটা ঝামেলা পড়ছে। এখন বলো তাকে হচ্ছে নাকি ক্যালকুলাস করা লাগবে বসে বসে, যাতে করে সর্বোচ্চ যাতে জায়গা দখল করতে পারে তাকে সুখে শান্তিতে বসবাস করার জন্য। সো চিন্তা করো, তাহলে আমাদেরকে বলেছে যে আসলে জায়গাটার পরিধি কত, তার মানে সে 1000 মিটার বলা হয়েছে। 1000 মিটার কি তাহলে ওই জায়গাটার পরিসীমা, যতটুকু সে কভার করে নিতে পারে। অলরাইট, সো খুবই সুন্দর একটা প্রশ্ন। দেখো তো, তাহলে আমাদেরকে বলা হয়েছে আসলে একটা জায়গা যদি ধরে নিতে পারে এটা দৈর্ঘ্য যদি হয় এক্স, একটু অন্য কালি দিয়ে দেখি ভালো হয় দেখতে, আমি ধরে নিই তার দৈর্ঘ্য হচ্ছে এক্স, প্রস্থ ধরলাম ওয়াই, দৈর্ঘ্য এক্স, প্রস্থ ওয়াই, তাহলে ক্ষেত্রফল কতটুকু তুমি বলো তো? একটা জমি, সে এই যে জমিটা, এইটুকু জমি সে সিলেক্ট করলো, কোনগুলো সমকোণ, সো ক্ষেত্রফল হচ্ছে এক্স ওয়াই। বাট চৌধুরী সাহেবের শর্তটা কি বলেছে? চৌধুরী সাহেব আমাকে শর্ত দিয়ে দিয়েছে যে না, আসলে জায়গাটা হতে হবে এই যে 1000 মিটারের মধ্যে, তার মানে এটা হচ্ছে পরিসীমা কত? 2x + y = 1000। একটা চিন্তা করে দেখো এটুকু, তাহলে আমি এখান থেকে যেটা বের করতে পারি, x + y belongs to বা = আমাদের আসে হচ্ছে 500, which is to say আমার কাছে y এর ভ্যালু কতটুকু? 500 - x। এবার একটু চিন্তা করে দেখো, এখান থেকে তাহলে আমি কি বলতে পারি? এখান থেকে এই যে ক্ষেত্রফলটাকে আমি নাম দিব হচ্ছে এরিয়া ফাংশন। দেখো তো, জলিল সাহেবের, মিস্টার জলিলের জায়গায় যদি তুমি থাকতা, তুমি কি চাইতো? সবাই তো চাই একটু বেশি জায়গা নিতে, সবচেয়ে বেশি এরিয়া চাইতে। তার মানে আমাদের বের করা লাগবে এরিয়ার, এই যে এরিয়া ফাংশনটা আছে এটা সর্বোচ্চ মান, মানে আমাদেরকে গুরুমানটা বের করা লাগবে। সো এইটুকু যদি আমি বুঝতে পারি, তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি তুমি এইটুকু বুঝতে পারবা যে না, আসলে অতএব এরিয়া ফাংশন ইজ ইকুয়াল টু এক্স ইন্টু 500 - x, which is to say আমার কাছে আসে হচ্ছে 500x - x²। বোঝা যায় কিনা দেখো তো, বোঝা যায় বলো মাই ডিয়ার স্টুডেন্টস? যদি এটা বুঝতে পারো, তাহলে এখান থেকে আমরা কি করব, আমাদের লঘুমান বা গুরুমানের জন্য বলেছিলাম চরম বিন্দু কোথায় অবস্থিত, এটা কি করতে হয়, আমাদেরকে a প্রাইম বের করতে হবে এবং a ডাবল প্রাইমও বের করা লাগবে। আমি হচ্ছে এখান থেকে পাই 500 - 2x, যার কারণে এটা মান 0 আসে না। যদি লঘুমান বা গুরুমান যদি উপস্থিত হতে হয়, এটা ইজ ইকুয়াল টু 0 হবে, হুইচ ইজ টু সে আমি পাই হচ্ছে 500 - 2x ইজ ইকুয়াল টু 0 অ্যান্ড x ইজ ইকুয়াল টু আমি পাই 250। x ইজ ইকুয়াল টু আমি এখান থেকে পাই 250। আবার যেহেতু x আর y আমি যেহেতু এখান থেকে পাচ্ছি, তাহলে আমি y ইজ ইকুয়াল টু কত পাই? দেখো তো, x যদি 250 হয় তাহলে y ও 250 ভ্যালু অনুযায়ী। তো আমি পেয়ে গেলাম এটুকু, এটা দিয়ে আমার কোনো ঝামেলা নাই। এবার ঝামেলাটা কোথায়? আমার দেখো এক্স এর ভ্যালু আমি পজিটিভ পেয়েছি, আমি ডাবল প্রাইমটা বের করে দেখি, এটা নিয়ে যাচাই করি। এক্স ডাবল প্রাইম, দেখো এখান থেকে যদি আমি ডাবল প্রাইমটা যদি বের করি, এখান থেকে এ ডাবল প্রাইম আসে আমার কাছে ডিরেক্টলি
দেখো এখান থেকে আমি এ ডাবল প্রাইমটা বের করি, কারণ এ ডাবল প্রাইমটি আমি ডিনোট করবো কি আসলে লঘুমান বা গুরুমান কোন মানের জন্য অবস্থিত। এ ডাবল প্রাইম, এ ডাবল প্রাইম ইজ ইকুয়াল টু অলরেডি আমার কাছে আসে জাস্ট -2, এটা লেস দেন 0। অতএব আমাদের কাছে এই যে লঘুমান এক্স এর মান যেটাই আসে এই মানটার জন্যই আসলে আমাদের লঘুমানটা উপস্থিত, এটার মান আমাদের গুরুমানটা উপস্থিত, গুরুমান বিদ্যমান। আশা করি বুঝতে পেরেছো এইটুকু। সো যদি তাই হয় মাই ডিয়ার স্টুডেন্টস, যদি তাই হয় তাহলে আমি দেখতে পাচ্ছি কার জন্য এই যে এক্স ইজ ইকুয়াল টু যে 250, এটার জন্য আমাদের গুরুমান উপস্থিত। এক্স ইজ ইকুয়াল টু যদি 250 হয়, ওয়াই ইজ ইকুয়াল টু কত, এটাও 250। তাহলে অতএব তাহলে আমি এখান থেকে এরিয়া ম্যাক্সকে কত পেতে পারি, এরিয়া ম্যাক্স, এ ম্যাক্স মানে এ সর্বোচ্চ মান বা আমাদের এটার মানে কি আমাদের গুরুমান। অলরাইট, আশা করি পুরোটা ফ্রেমে দেখা যাচ্ছে। কুল, লেখা ক্লিয়ার? ইয়েস, নাইস। সো তাহলে আমি এখান থেকে এ ম্যাক্স কত পাই, আমি এখান থেকে পাই এ ম্যাক্স, এর ম্যাক্স ভ্যালু এটা পাই এই যে এর মানগুলো আমি এক্স আর ওয়াই এর মানটাই বসাই দিই। কত, 250 ইন্টু 250, ক্যালকুলেট করলে আমাদের যে মানটা আসবে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার, সেটা হচ্ছে 62500, 500 স্কোয়ার। অলরাইট, তো এই হচ্ছে তাহলে মোটামুটি আমরা তাহলে এই ধরনের ম্যাথ আসলে আসলে কি করব, বা আমাদের এই ধরনের ম্যাথ আসলে প্রবলেম কি, মানে অ্যাকচুয়াল প্রসেসটা কি এটাকে সলভ করার জন্য। চিন্তার কোনো কারণ নেই, প্রথমে একটু ফাইন্ড আউট করার ট্রাই করবা তোমাকে আসলে কি বলছে, প্রশ্নটা একটু ভালো মতো পড়বা। দেখো তো আমাদেরকে দেওয়াই আছে ইনফরমেশন, দেওয়া আছে এইটুকু, রিকমেন্ডেশন ইনফরমেশন আমাদেরকে এইটুকু দেওয়া আছে। এরপর বলেছে যতটুকু ঘিরে লাগবে, তার মানে আমাদেরকে বলাই হচ্ছে দেখো যতটুকু ঘিরতে পারবে, যতটুকু জায়গা, তার মানে সে ঘিরতে পারবে, অর্থাৎ আমার কাছে ম্যাক্স জায়গা যাচ্ছে। এবং তার পাশাপাশি আমাদেরকে বলে দিয়েছে যে আসলে সর্বোচ্চ জায়গা তাহলে টু ডাইমেনশনাল একটা স্পেসের মধ্যে আমি কী পেতে পারি, সর্বোচ্চ যে এরিয়াটুকু আমরা সেটা পেতে পারি। সো এরিয়া ফাংশনকে নিয়ে আমি মোটামুটি ডিল করেছি, আমার কাছে যাই ইনফরমেশন তথ্য দেওয়া আছে ওই তথ্য দিয়ে এই ফাংশনটাকে প্রকাশ করার ট্রাই করবা, দেন দেখবা খুবই ইজিলি এ ধরনের ম্যাথ তোমরা ক্র্যাক করতে পারবা। খুবই মজাদার প্রশ্ন, অ্যান্ড এই ধরনের প্রবলেমগুলো মানে অ্যাডমিশনের ক্ষেত্রে আসতে দেখা যায়। সো ঘাবড়ে না গিয়ে অন্তত পক্ষে মাই ডিয়ার স্টুডেন্টস তোমরা ট্রাই করবা এগুলাকে এভাবে ক্র্যাক করার জন্য। এরপরে যে প্রবলেমটা সলভ করে এটা আরও ইন্টারেস্টিং, চলো দেখে আসি। ওকে, এরপরে যেটা দেওয়া আছে একটি বেলনাকার সিলিন্ডারিক আকৃতির। সো দেখি প্রশ্নটা তুলি। সো একটা বেলনাকার ক্যান, ওকে, এটা একটা সিলিন্ডার আকৃতিক ক্যান। ক্যানের বোতলে আসলে মোট আটে হচ্ছে 250 ml কোক আটে, 250 ml কোক আটে। সো বোতলটির আকৃতি আসলে প্রশ্নটা হচ্ছে কেমন হলে দাঁড়াও, সবচেয়ে বোতলটার আকৃতি, প্রশ্নটা বোতলটার আকৃতি কেমন হলে সবচেয়ে কম অ্যালুমিনিয়াম ব্যবহার করে। এটা একটা অ্যালুমিনিয়ামের বোতল, অ্যালুমিনিয়াম বোতল। ওকে, বোতলটার আকৃতি কেমন হলে সবচেয়ে কম অ্যালুমিনিয়াম ব্যবহার করে সবচেয়ে কম অ্যালুমিনিয়াম ব্যবহার করে বোতলটি বানানো যাবে। আরও উল্লেখ করা আছে, অর্থাৎ উচ্চতাও ব্যাসার্ধ কেমন হবে, অর্থাৎ এর উচ্চতাও ভূমি ব্যাসার্ধ কেমন হবে, অর্থাৎ এর উচ্চতা ও
ভূমির ব্যাসার্ধ কেমন হবে? খুবই সুন্দর একটা প্রশ্ন, চমৎকার একটা প্রশ্ন। সো আমাদেরকে এটার জন্য জানা দরকার আগে আসলে অ্যালুমিনিয়ামের পরিমাণ কেমন হবে সেটা জানার জন্য আমাদের জানা দরকার যে পুরা যে তলটা, দেখো তো এটা একটু ফিল করা দরকার, জিনিসটা একটু বোঝা দরকার। দেখো এটা হচ্ছে একটা অ্যালুমিনিয়ামের বোতল, এটা হচ্ছে একটা অ্যালুমিনিয়ামের বোতল। দেখো তো অ্যালুমিনিয়ামের পাতটা দেখতে কীরকম, নিচে থাকে দুইটা তল, অ্যান্ড এই যে সারফেসটা, এই সারফেসটা মোড়ায় একটা অ্যালুমিনিয়াম পাত থাকে না? যদি তাই থাকে তাহলে সেক্ষেত্রে আমরা এখান থেকে বলতে পারি যে মোট যে পৃষ্ঠটা সেটা আমাদের, এই যে মোট পৃষ্ঠের যে ক্ষেত্রফল আমাদেরকে সেটা সর্বনিম্ন রাখতে হবে। তার মানে মোট পৃষ্ঠ কোনটা? উপরে নিচে দুইটা তল আছে, এই যে উপরে নিচে দুইটা তল আছে, অ্যান্ড এই যে সারফেসটুকু যে পুরাটুকু, এই যে পুরো সারফেসটা, এই সারফেসটাকে নিয়ে আসলে যতটুকু গঠিত, এই যে সারফেসটা, এইটুকু নিয়ে আসলে এটুকুর মধ্যে যতটুকু আসলে এরিয়া দখল করে, তো এইটা আমাদেরকে মিনিমাম, মানে সবচেয়ে মিনিমাম আমাদেরকে রাখতে হবে এই এরিয়াটুকু। তার মানে মোট ক্ষেত্রফল দরকার সর্বনিম্ন, মোট ক্ষেত্রফল সর্বনিম্ন লাগবে। এই যে এখন আশা করি তোমরা বুঝতে পারছো আসলে ক্যালকুলাস কেন এত জরুরি, ডিফারেন্সিয়েশন কেন এত জরুরি। সর্বনিম্ন রাখতে হবে, অলরাইট, নো ওয়ারিস, এটুকু আমরা এখন রাখা তো লাগবে, সমস্যা নেই। এখন আমরা কি করতে পারি দেখো তো, ধরে পেনটা চেঞ্জ করি। ওকে, সো এখন আমাদের তাহলে মোটামুটি সবচেয়ে কম আমাদের অ্যালুমিনিয়াম লাগবে। সো আমি ধরে নিই হচ্ছে উচ্চতা হচ্ছে এইচ, আর ব্যাসার্ধ এই যে এইটুকু, উচ্চতা হচ্ছে এইচ আর ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু আমি ধরে নিলাম হচ্ছে আর। যদি তাই হয় তাহলে মোট পৃষ্ঠের ক্ষেত্রফল কি? এখানে হচ্ছে মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল, পৃষ্ঠতলের ক্ষেত্রফল। এটাকে একটু একটু মুখস্থ না করে ডিরেক্টলি একটু ইয়া করা ট্রাই করো। দেখো তো নিচে কি আছে, নিচে একটা বৃত্তাকার পাত আছে, বৃত্তাকার পাতের জন্য আমাদের ক্ষেত্রফল কতটুকু বলো তো? পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার। কয়টা পাত আছে? নিচে একটা পাত আছে, উপরে একটা পাত আছে, দ্যাট ইজ টু সে আমাদের কাছে 2 পাই আর স্কোয়ার। এবং দেখো তো পুরো সারফেসটা ঘুরতেছে, সারফেসটা আমাদের কি দরকার? ক্ষেত্রফল দরকার। বাট ওয়ান ডাইমেনশনাল জিনিস কি? আমরা পরিধি বের করতে পারি, এটার পরিধি। তাহলে পরিধি কত? আমরা লিখতে পারি 2 পাই আর। জিনিসটা একবার ফিল করা ট্রাই করো। এই যে পুরোটা আছে, এই পুরোটা একদম চিকন একটা পাত নিলে সিঁড়ির মতো, এটুকু অংশ নিলে আমাদের কত আসে? 2 পাই আর, 2 পাই আর। এবার চিন্তা করে দেখো এইটুকু অংশ পুরো এইচ জুড়ে আছে, এই যে পুরো এইচ জুড়ে আছে, তাহলে এটা একটা ক্ষেত্রফল হয়ে যায় না? দেখো তো এই যে ওয়ান ডাইমেনশনাল পরিধি ইন্টু উচ্চতা ইজ ইকুয়াল টু একটা ক্ষেত্রফল। তার মানে আমি পৃষ্ঠের ক্ষেত্রফলটাও পাচ্ছি, আমি তাহলে এখান থেকে ইয়াটাও পাচ্ছি, পৃষ্ঠের ক্ষেত্রফলটাও পাচ্ছি, আমি এই যে উপরে নিচে দুইটা তল আছে, তলের ক্ষেত্রফলও পাচ্ছি। কিন্তু আমাদের কাছে যেটা দেয়া আছে সেটা হচ্ছে আয়তন। আয়তন কত দেয়া? আয়তন দেয়া আছে 250 ml, আয়তন দেয়া আছে 250 ml। সো হুইচ ইজ আমাদের বলা আছে পাই আর স্কোয়ার এল। সো এটা দেয়া আছে পাই আর স্কোয়ার এইচ। সো এটা দেয়া আছে আমাদের কাছে কত? ডিরেক্টলি 250, সরি ml। সো এটা মানে হচ্ছে আমরা লিখতেই পারি সিএম কিউব, 1 ml ইজ ইকুয়াল টু, যেহেতু লিখতে পারি সিএম কিউব, অতএব এটাও লিখতে পারি কিউবিক সেন্টিমিটার। অলরাইট, সো এটা আমাদের কাছে, তাহলে এটা আমাদের কাছে মোটামুটি ক্লিয়ার। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? এখান থেকে যেটা লিখতে পারি সেটা হচ্ছে এইচ, আয়তন দেওয়া আছে এত, তাহলে এখান থেকে আমরা এইচ ইজ ইকুয়াল টু লিখতে পারি 250 বাই পাই আর স্কোয়ার। এই এইচ এর মানটা আমি যদি এখানে বসিয়ে দিই, এটা একটা ফাংশন পেয়ে নাকি? দেখো তো পেয়ে যায় নাকি? এটা এই এইচ এর মান যদি আমি এখানে বসিয়ে দিই, একটা ফাংশন পেয়ে যাবো তো? পেয়ে যাবো। দেখো তো আমি তাহলে এখান থেকে লিখতে পারি কি? অতএব তলের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, সো পৃষ্ঠতল না মোট পৃষ্ঠতলের আর কি। সো পৃষ্ঠের ক্ষেত্রফল লিখি, মোট পৃষ্ঠের ক্ষেত্রফল, সবগুলো পৃষ্ঠ আর কি, মোট পৃষ্ঠের ক্ষেত্রফল আমার কাছে যেটা আসে, ফাংশনটা আছে, তো যেটা পাই সেটা হচ্ছে এ ইজ ইকুয়াল টু পাই 2 পাই আর স্কোয়ার ইজ ইকুয়াল টু, সরি প্লাস 2 পাই আর এইচ কত? 250 বাই পাই আর স্কোয়ার। পাই পাই কাটা আর স্কোয়ার যদি এটা কাটে তাহলে থাকে আর। সো এটা তাহলে আমার কাছে থাকে হচ্ছে 500 বাই আর।
500/r কিছুই করিনি মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে যে এইচ এর মানটা এখানে বসিয়ে দিয়েছি। সো আমাদের কাছে থাকে হচ্ছে 500/r। অলরাইট 2πr² = 500/r। এখন আমাদের কাজ আছে, কি কাজ? আমাদেরকে এখন এই যে এটাকে একবার ডিফারেন্সিয়েট করা লাগবে, মনে আছে কি না? যদি লঘুমান বা গুরুমান যদি উপস্থিত থাকতে হয়, এই যে a' = 0 হবে। যদি করি 2π তার মতো থাকুক, r² কে টুয়াইস r লিখি, আর এটাকে যদি 500 করতে হয় তাহলে -500/r²। ডিফারেন্সিয়েট করলাম 500/r কে, এটার ভ্যালু কত আসবে? 0, উইচ ইজ টু সে আমি লিখতেই পারি এটাকে যে 4πr³ - 500 = 0, দ্যাট ইজ টু সে আমি এটা কীভাবে লিখতে পারি? ওয়েট, সো এখান থেকে আমি ডিরেক্টলি যেটা লিখতে পারি, আর এর ভ্যালু আমার কাছে বের করা লাগবে। আমার এইটুকু কি ঠিক আছে নাকি একটু দেখি, 4πr², হ্যাঁ খুব অলরাইট। সো আমি এটুকু এভাবে রেখে দিই, ডান। সো আমরা এখান থেকে যে জিনিসটা পাই, আচ্ছা আর এর মানটা একটু বের করে ফেলি। r³ = 500/4π, হুইচ ইজ টু সে অতএব আর এর মান পাই 3/500/4π। অলরাইট, কুল। সো এখন আমি আর এর মানটা যে পেয়েছি, এই আর এর মান আমি যদি ডাবল ডেরিভেটিভের মধ্যে বসাই, সেটা ভ্যালুটা আসলে কীরকম? আচ্ছা, তার আগে আমি ডাবল ডেরিভেটিভটা এখানে একটু বের করে দেখি, দাঁড়াও। দেখা যাচ্ছে যে আসলে ডাবল ডেরিভেটিভটা একটু দেখি, a ডাবল প্রাইম ইজ ইকুয়াল টু, এটার জন্য বের করব। সো এখান থেকে যদি বের করি, এটা আসছে। সো এটা হচ্ছে আমার কাছে 12πr³। সো 12πr², এটা আসে, এটাকে আমি আবার ডিফারেন্সিয়েট করেছি। সো আমার কাছে আসে ডাবল ডেরিভেটিভটা 12πr²। অলরাইট, আসলে এটা না, কারণ আমার এখানে একটু হিসাবটা ভুল হয়েছে, আমি এটাকে করছি, দাঁড়াও। এটা না, আমি এটাকে যদি ডিফারেন্সিয়েট করি, 4πr-কে 4π এর মতো থাকুক, আর আরকে ডিফারেন্সিয়েট করলে থাকে 1, মাইনাস 500/, এটাকে যদি আমি করি তাহলে আমার কাছে থাকে 1500, এটা প্লাস হয়ে যাবে ওভার আর নিচে হচ্ছে আমার কাছে r³ থাকে। অলরাইট, এটুকু ক্লিয়ার। সো আমার কাছে যেটা পাই সেটা হচ্ছে 4π প্লাস 1500 না 1000 হবে, দাঁড়াও, এটা তো 250, হ্যাঁ ঠিক আছে। সো 500 ছিল, তো 500 হলে r² ছিল না, 1000 হবে, দুঃখিত। অলরাইট, 1000 হবে। সো 1000/r³, এটা আমার কাছে মোটামুটি ক্লিয়ার। আমি ডাবল ডেরিভেটিভ এটাকে আবার ডিফারেন্সিয়েট করেছি, এটা তো a' না। সো আমাদের এখানে a' = কি ছিল? a' ছিল 4πr - 500/r²। এটাকে আমি আবার ডাবল ডেরিভেটিভ বের করেছি। এবার চিন্তা করে দেখো তো, ইন এনি সার্কামস্ট্যান্সেস যদি আমরা এই আর এর মান যদি এখানে বসাই, এটা একটা পজিটিভ ভ্যালু, এই পজিটিভ ভ্যালু যদি এখানে বসাই, a' কখনো কি নেগেটিভ হতে পারবে কি না? দেখো তো, এই ভ্যালুটা যদি আমি এখানে বসাই, 4π পজিটিভ, 500 পজিটিভ, এটাকে আমি যদি এটা যদি ভাগও করি, তাহলে দেখো, ভাগ না সরি, রুট করে যদি কিউবিক রুটটা করি, দেনও আমার কাছে কত আসে? এটা একটা পজিটিভ ভ্যালু আসবে। তো আর এর মান যদি এটা পজিটিভ হয়, সো পুরো এই ফাংশনটা কত হবে? পজিটিভ। সো অতএব r = 3√500/4π এর জন্য a ডাবল প্রাইম গ্রেটার দেন 0, অতএব লঘুমান বৃদ্ধমান। এটা মানে হচ্ছে হেন্স লঘুমান বিদ্যমান। কার জন্য? এই আর এর এই মানের জন্য। তাহলে এই আর এর এই মানটা তুমি এখানে বসায় দাও না, কোথায় জানি আমাদের ফাংশনটা ছিল? অলরাইট, এইচে বসাইছিলাম না, এই যে এই আর এর এই মানটা এখানে বসাই দিলে আমাদের কাজ শেষ, কেল্লাফতে। সো তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, এই আর এর মানটা বসে আমি আগে এইচ এর মান বের করি। সো এইচ এর মান কত? আর এর মানটা এখানে বসাও, কত আসে? এত, কিউবিক এত। অলরাইট, সো তাহলে এইচ এর মান বসিয়ে দেই। তাহলে এখান থেকে আমি বসাই। সো আমার কাছে আসবে এইচ = 250/π, আর এর মান 500/4π and 2/3।
এটাকে ক্যালকুলেট করলে আমরা ইন জেনারেল যেটা পাই সেটা হচ্ছে 2 × 500 ওভার 4 পাই, আর নিচে যেটা পাবো সেটা হচ্ছে অলরেডি 500/4 পাই। এটাকে একটু টেকনিক্যালি লিখেছি, অলরাইট। কেন? কারণ দেখো তো, এটা হচ্ছে যে অলরেডি নিচে একটা পাই আছে, তার মানে 250/পাই। চিন্তা করে দেখো, এটা হচ্ছে 250/পাই, আমি 500 আনছি, তার মানে একটা 2 অলরেডি নিচে ডেপথ থাকে। আবার এদিকে জিনিসটা আছে, একটু চিন্তা করে দেখো তো, 500/4 পাই ইন্টু 2, এটার মানে কি এটা বোঝায় না? দেখো তো, আমাদের কাছে অলরেডি 500/2 পাই মানে 250/পাই, এটা বোঝা না? আমাদের হিসেবে সুবিধার্থে আমি জাস্ট জিনিসটাকে এভাবে করে নিয়েছি। সো তাহলে চিন্তা করে দেখো, এই যে দেখো 250/পাইকে আমি যদি এভাবে লিখি, আমার কি খুব বেশি পরিমাণে পাপ হবে বলো মাই ডিয়ার স্টুডেন্টস? হবে না, তাই না? সো যদি না হয় তাহলে আমি এখান থেকে লিখতে পারি 2 × 500/4 পাই 1/3। সো এই জিনিসটার সাথে এই আর এর মিল আছে নাকি দেখো তো, এটা তাহলে আমি এখান থেকে বলতে পারি কি টুয়াইস আর লিখতে পারি। আমি দেখি ফ্রেমে আসছে কিনা পুরো লেখাটা। অলরাইট, খুব। সো আমি এইটুকু তাহলে আমি এখান থেকে বের করতে পেরেছি, তার মানে টুয়াইস আর, তার মানে এইচ ইজ ইকুয়াল টু টুয়াইস আর। অর্থাৎ তার মানে এটা হচ্ছে যে জুইনারিকেলের কোটার মতো যদি হয়, সো সেক্ষেত্রে আসলে আমার দেখা যাচ্ছে সর্বোচ্চ পরিমাণ আমি সবচেয়ে কম অ্যালুমিনিয়াম খরচ করে আমি ইয়ে করতে পারবো। তার মানে আমাদের যদি উচ্চতা যদি টুয়াইস আর এর সমপরিমাণ হয়, সো সেক্ষেত্রে আমরা তাহলে এই জিনিসটাকে আসলে আমরা কেটার করতে পারবো, বা আমরা এটার ভ্যালু বের করতে পারবো। সো হিসাব করে তাহলে আমাদের প্রশ্নটা হচ্ছে বলেছে যে কখন গিয়ে আমরা এদেরকে উচ্চতা ব্যাসার্ধর পরিমাণ কেমন হবে। সো অসাধারণ একটা প্রশ্ন মাই ডিয়ার স্টুডেন্টস। সো তাহলে আমাদের এটা একটা প্রশ্ন আর কি, তোমরা ইন ফিউচার যখন পড়াশোনা করবে, যখন বড় লেভেলে যাবা, তখন দেখবা যে সাপ্লাই চেন ম্যানেজমেন্টে গেলেও এই জিনিসটা আসলে তোমাদের অনেক কাজে লাগে। সাপ্লাই চেনের যেটা থিওরি আছে কি, যেটা মানে আমাদের মানে সাপ্লাই চেন না, জাস্ট নর্মালি যে কোনো কর্পোরেশনের জিনিসটাই থাকে যে না আসলে কনজিউমার লেভেলে গিয়ে যে কোনো জিনিসের কস্ট মিনিমাইজ করতে পারলে, তাদের প্রোডাকশন কস্টটা যদি মিনিমাইজ করতে পারে, তাহলে তাদের প্রফিট অনেক বেশি হয়ে যায়। সো যেটা কিন্তু তোমরা ইদানিং দেখেছো যে না আসলে কোকের বোতলের মুখার পরিমাণ কমায় দেওয়া, কিংবা ইন জেনারেল দেখা যাচ্ছে যে তুমি মানে মুখের জায়গাটা একটু শুরু করে দেওয়া কোকের বোতলে। সো এই জিনিসগুলো অনেক কাজে দেয়। সো এটা হচ্ছে তাহলে তুমি যদি এইটুকু যদি করে ফেলতে পারো, একটা অ্যালুমিনিয়াম ক্যান যদি একটা ওই যে জুইনারি খেলের বোতল যেরকম ছিল ওইরকম, মানে হচ্ছে দেখো উচ্চতাটা দেখতে যদি এরকম হয়, এটা যদি আর হয়, দেখো উচ্চতাটা এইটুকু যদি হয় টুয়াইস আর, সরি কি বলছে, যাই হোক, এটা যদি টুয়াইস আর হয়, উচ্চতাটা হবে এই পরিমাণ, মানে অনেকটা ছাড়কোনা আকৃতি আর কি। এটা যদি হয়ে থাকে, তো সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে না আসলে আমাদের জন্য সবচাইতে বড় লাভের বিষয়, বা এটা আমাদের জন্য উপকারী হয়ে থাকে। অলরাইট, চোখে আবার কি পড়ব, যাই হোক। তারপর আরও একটা প্রশ্ন দেখি, চলো, সুন্দর একটা প্রশ্ন আছে। সো y² ইজ ইকুয়াল টু টুয়াইস এক্স পরাবৃত্তের উপর কোন বিন্দুতে কোন বিন্দুটি 1/4 সবচেয়ে নিকটবর্তী। পরাবৃত্তের কোন বিন্দুটি 1/4 সবচেয়ে নিকটবর্তী। সো প্রশ্নটা অনেক সুন্দর, দেখো y² ইজ ইকুয়াল টু টুয়াইস এক্স, তার মানে আমরা পরাবৃত্ত আঁকার সময় সবসময় কি দেখি, একঘাতে যে থাকে তার দিকে। তো তোমাদেরকে পড়িয়েছিলাম না ছোটো ভাই বড়ো ভাই থিওরি, তার মানে যেটা পাওয়ার কম থাকে সেটা হচ্ছে ছোটো ভাই। আম্মু খাওয়াই দেওয়ার সময় কি করে, ছোটো ভাইকে আগে খাওয়াই দেয়।
সো তার মানে এই যে ছোটো ভাই এক্স, এক্স নাকি ওয়াই, ওয়াই এক্স অক্ষের দিকে ছোটো ভাই থাকে, এক্স অক্ষের দিকে সে হা করে থাকে, এই যে হা করে আছে। সো এটা, সো এখন ক্ষেত্রে আমাদের বলা হয়েছে যে একটা বিন্দু আছে, এটা হচ্ছে 1 4, 1 4। এখন আমি ধরে নিলাম হচ্ছে এই যে এই বিন্দুটা সবচেয়ে নিকটবর্তী কোন বিন্দুটা, সেটা আমি ধরে নিলাম হচ্ছে PXY, PXY 1 4 থেকে সবচেয়ে নিকটবর্তী, অর্থাৎ পরবৃত্তের উপরস্থ কোন বিন্দুটি এতটুকু দূরত্ব। তো আমি এটাকে ধরে নিলাম হচ্ছে এটা দূরত্বটুকু হচ্ছে আর সবচেয়ে নিকটবর্তী। অলরাইট অলরাইট অলরাইট। সো আর এর মান আমাদের বের করতে হবে কি জানো, সবচেয়ে নিকটবর্তী মানে কি আর সর্বনিম্ন। সো অলরেডি এই ফাংশনটা আমাদের এখানে দেওয়া আছে। সো চিন্তা করে দেখো এইটুকুর মধ্যবর্তী দূরত্ব তাহলে কতটুকু। সো আমি যদি ধরি এটা হচ্ছে কিউ, তাহলে আমি বলতে পারি পি কিউ ইজ ইকুয়াল টু, এটার দূরত্ব হচ্ছে x - 1 হোল স্কোয়ার প্লাস, এটা তো আর ধরছিলাম না, এটা আর ফাংশন আর কি, এটা আর হচ্ছে y - 4 হোল স্কোয়ার। এইটুকু আমরা বুঝতে পেরেছি আমাদের কি আর এর মান মিনিমাম হতে হবে, সবচেয়ে নিম্ন হতে হবে। অলরাইট অলরাইট অলরাইট। সো তাহলে আমরা একটা কাজ করবো এখানে, সো এখানে তো কিন্তু আর না কিন্তু, তাই না, আমরা যেহেতু দূরত্ব হিসাব করছি এখানে একটু পি স্কোয়ার দিব, এখানে একটা আর স্কোয়ার দিব। শুধু আর দিলে একটা রুট নেওয়া লাগতো, যেটা কিন্তু আর একটু কমপ্লেক্স, কারণ অলরেডি এদেরকে ডিফারেন্সিয়েট করা লাগবে। সো এটুকু আমরা লিখতে পারি, তাহলে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু আমরা ভ্যালু এখান থেকে এটুকু পেয়েছি। সো চিন্তা করে দেখো, তাহলে আমি এখান থেকে যদি এটাকে যদি একটা ফাংশন অফ ওয়াই দ্বারা দেখো তো যদি ট্রান্সফর্ম করি, দেখো সরি, সো ভালো কথা, তাহলে আমার এখানে দেওয়া আছে এক্স, ফাংশন অফ এক্স তো এটাই দেওয়া আছে, তাহলে এক্স ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি ওয়াই স্কোয়ার বাই 2। সো আমি এটাকে যদি ফাংশন অফ ওয়াইতে ট্রান্সফর্ম করি, আমরা যেটা পাই সেটা হচ্ছে ওয়াই বাই 2, ওয়াই স্কোয়ার বাই 2 - 1 হোল স্কোয়ার প্লাস ওয়াই তো আছে ওয়াই - 4 হোল স্কোয়ার। এটুকু আমি পুরোটা পেয়ে যাই। অলরাইট, সো যেখানে আমি বলতে পারি যে না ফাংশন অফ ওয়াইটাই হচ্ছে আর স্কোয়ার, দেখো এটুকুই, একটা ফাংশনে নিয়ে নিচ্ছি পুরোটাকে। সো আর স্কোয়ার ইজ ইকুয়াল টু লিখতে পারি y - 2, y স্কোয়ার - 2 - 1 হোল স্কোয়ার প্লাস y - 4 হোল স্কোয়ার। তো দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা যদি এখানে একটাই কাজ করি যে না আসলে এটাকে যদি ডিফারেন্সিয়েট করি ফাংশন অফ ওয়াইটাকে, তাহলে আমি একবার ডেরিভেটিভ বের করি এফ প্রাইম ওয়াই, যেটার কারণে 0 হইলে তো আমাদের সর্বনিম্ন মান পাবো, তাই না। যদি ডিফারেন্সিয়েট করি আমরা তাহলে পাই হচ্ছে 2 ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 2 - 1 ইন্টু, আবার ডিফারেন্সিয়েট করলে আমি যেটা পাবো সেটা হচ্ছে এটাকে ওয়াই স্কোয়ার করলে আমি পাবো হাফ ইন্টু 2y, আর ওই পাশেরটা প্লাস 2y - 4, ওয়াইকে ডিফারেন্সিয়েট করলে 1। তো এইটুকু আমি পাই, তাহলে আমি 0 ইজ ইকুয়াল টু লিখতে পারি, 0 ইকুয়াল টু লেখা যায় সেটা হচ্ছে ওয়াই স্কোয়ার - 2 ইন্টু ওয়াই প্লাস 2y - 8, হুইচ ইজ টু সে 8, তার মানে আমি এখান থেকে পাই ওয়াই কিউব -8 ইজ ইকুয়াল টু 0, অতএব ওয়াই ইজ ইকুয়াল টু আমি পাই 2। আমি ডাবল ডেরিভেটিভ বের করি, এফ ডাবল প্রাইম ওয়াইটাকে বের করে দেখি। সো এটাকে যদি আমি আবার ডিফারেন্সিয়েট করি আমার পাশে থাকে হচ্ছে 3y স্কোয়ার। এখন একবার চিন্তা করি ওয়াই ইজ ইকুয়াল টু 2 এর জন্য 3y স্কোয়ার ভ্যালু কত। সো ফাংশন অফ এফ ডাবল প্রাইম 2 যদি হয় তো সেক্ষেত্রে আমি পাই হচ্ছে 12 ইজ গ্রেটার দেন 0। যদি তাই হয়ে থাকে তাহলে এক্ষেত্রে আমি বলবো 12 হচ্ছে আমার, তাহলে এটা একটা পজিটিভ মান, অতএব 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 এখান থেকে পাই যে y ইজ ইকুয়াল টু 2 এর জন্য কোনটা আর এর সর্বনিম্ন মান অবস্থিত। সো কোন বিন্দুটি, তাই না, আমাদের বের করতে বলছে আসলে কোন বিন্দুটা। অলরাইট, সো আমরা জানি হচ্ছে তাহলে y ইজ ইকুয়াল টু যদি 2 হয় তাহলে আমাদের x ইজ ইকুয়াল টু কত, y ইজ ইকুয়াল টু 2 এর জন্য x ইজ ইকুয়াল টু হচ্ছে 4/2, হুইচ ইজ এগেইন আমাদের এখানে 2। অলরাইট, সো ভালো কথা ভালো কথা ভালো কথা। চলো তারপর আমরা আরও একটা চমৎকার একটা ম্যাথ দেখবো, এরপরে বলা যায় যে আমাদের এই টপিকের মধ্যে আরও একটা মজার ম্যাথ। সো তাহলে চলো।
সুন্দর করে ম্যাথটা তুলে ফেলি। একজন লোক একটি দিঘির এক পাড়ে বেশ চিন্তায় পড়ে গেল। কিভাবে দিঘির অপর পাড়ে যাবে। এ নিয়ে অনেকেই ভাবতে পারো ভাই আবার নদী নৌকার অঙ্ক শুরু করে দিল নাকি, ফিজিক্সের মতন। না, একদমই না। সো এটা অত্যন্ত সুন্দর একটা প্রশ্নটা আমি করার পরে তুমি বুঝতে পারবে যে না আসলে এটা কত একটা মজার একটা প্রশ্ন। সো চিন্তা করে দেখো, আমি আগে দিঘিটা আঁকি। এ পাশে এই হচ্ছে একটা দিঘি, এই লোকটা এখানে আছে এই বিন্দুতে, যেটা একটা বৃত্তাকার দিঘি। হ্যাঁ, সো ভালো কথা, দিঘিটা অফকোর্স বৃত্তাকার, আমি একটা আলুর মতো এঁকে ফেলছি, দুঃখিত এই জন্য। ওকে, দিঘি। সো দিঘি হচ্ছে এ থেকে বি বিন্দু ড্র করি, এটা এ বিন্দু, ও বিন্দু, সো এটা বি বিন্দু। ভালো কথা, এ থেকে বি বিন্দুতে যেতে হবে তাকে। আচ্ছা, আমি আগে এটা দেখিতে আরেকটা হচ্ছে এখানে আরেকটা বিন্দু দেই, সি বিন্দু। জিনিসগুলো একটু ড্র করে নেই। ওকে, এটা জাস্ট পুরোটা দেওয়া আছে 2। সো যেটা দেওয়া আছে দিঘির এ থেকে বিতে যেতে হবে। দিঘির এ হতে বিতে যেতে হবে তাকে। সো ভালো কথা, সো দিঘির ব্যাসার্ধ দেওয়া আছে 2 মাইল, এইটুকু। দিঘির ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু 2 মাইল। ভালো কথা, তারপর যেটা দেওয়া আছে সেটা হচ্ছে তার দৌড়ানোর গতি, লোকটা দিঘির পাড় ধরে দৌড়াতে পারে। দিঘির পাড় ধরে দৌড়াতে পারে, দৌড়ালে তার গতিবেগ 4 মাইল পার আওয়ার। যদি সাঁতার দেয় তবে গতি হয় 2 মাইল পার আওয়ার। সো প্রশ্নটা হচ্ছে তার সবচেয়ে তাড়াতাড়ি পৌঁছাতে কিভাবে পৌঁছাবে। সো বলে রাখা ভালো, সে অর্ধেক আসলে সাঁতার কেটেও যেতে পারে, অর্ধেক দৌড়েও যেতে পারে। সো আমরা দেখবো যে ওয়েতে তার জন্য সবচেয়ে তাড়াতাড়ি সে পৌঁছাতে পারবে, সেটাকে আমরা তার জন্য একটা উত্তম পথ হিসেবে আমরা বেছে নিব। সো সেটাই তার জন্য বেস্ট ওয়ে হবে। সো ভালো কথা, তো আমরা এই প্রশ্নটা সলভ করার আগে একটু বোঝার ট্রাই করো এই জিনিসটা আসলে কীভাবে ফাংশন করে বা এটা আমাদের কীভাবে ওয়ার্ক করে। সো বলছে একজন লোক দিঘির এপারে বসে আছে, সো তাকে বিপ্রান্তে যেতে হবে, এই বিন্দুতে আসতে হবে। সো আমি তাহলে এটার জন্য একটা প্রসেস দিই তাকে, যে না আসলে তাকে প্রথমে মনে করি সে আসলে সি বিন্দু পর্যন্ত সাঁতরে যাবে, মানে একটা জায়গা পর্যন্ত। সো লেট বা ধরি সে সি বিন্দু পর্যন্ত সাঁতরে গিয়ে তারপর সে বাকি পথ দৌড়ে যাবে।
বাকি পথ দৌড়ে যাবে। অলরাইট, নো প্রবলেম। তাহলে আমি একটা কাজ করি, এটুকু যখন যাবে তো এখান থেকে তো সে আবার এইটুকু একটা কোণ উৎপন্ন করতেছে, একটু চিন্তা করে দেখো। তো মাই ডিয়ার স্টুডেন্টস, একটা কথা চিন্তা করো, এই ধরনের ম্যাথের ক্ষেত্রে আমি তোমাদেরকে প্রথমে কি বলেছিলাম, আমাদেরকে একটা ফাংশন বানাতে হবে, একটা সার্টেন জিনিসের ফাংশন বানিয়ে তারপর হচ্ছে যে আমাদের বলছে সবচেয়ে তাড়াতাড়ি কীভাবে পৌঁছাতে পারে এরকম একটা ফাংশন বানাতে হবে, ওই ফাংশনের বেসিসে আমাদের বের করা লাগবে। সো দেখো খুব সহজভাবে আমি যে জিনিসটা দেখতে পারি, সে সি বিন্দু পর্যন্ত সাঁতরে গিয়ে বাকি পথ দৌড়ে যাবে, সিম্পল। সো এখন কথা হচ্ছে কি, কথা হচ্ছে আমাদের এই যে বললাম এখান পর্যন্ত সি বিন্দুতে যাচ্ছে, আমাদের তাহলে গোটা পথ কীরকম হতে পারে, তাহলে তার যে আসলে মোট সময়টা লাগতে পারে, এই যে মোট সময়টা আমি একটু দেখি আগে, মোট সময় সেটা কি হতে পারে, এসিতে যেতে সময় প্লাস বিসিতে যেতে সময় বা বিসি পথে যেতে সময়। সো নো রিস্ক, তাহলে এটুকু আমি এখান থেকে বের করতে পারি। সো একটা জিনিস তো আমরা জানি তাই না, যে বেগ ইজ ইকুয়াল টু দূরত্ব বাই সময়, সময় ইজ ইকুয়াল টু দূরত্ব বাই বেগ। দূরত্ব এস লিখলাম, এটা লেখা যায়। সো নো রিজ, এটা নিয়ে আশা করি তোমাদের চিন্তা করা লাগবে না। তাহলে এটুকু তাহলে লিখতে পারি, বেগ ইজ ইকুয়াল টু দূরত্ব বাই সময়, যেহেতু তো নো রিজ, এটুকু নিয়ে ঝামেলা নেই। তো আমরা একটু কাজ করি তাহলে এখানে এই জিনিসগুলো নিয়ে। অলরাইট, সো দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমাদের এই এসি পর্যন্ত মান বের করা লাগবে। এখানে আমি একটা কাজ করব, দেখো এই প্রশ্নগুলো একটু ক্রিটিক্যাল, কারণ তোমার এখানে চিন্তার জায়গা আছে। দেখো তো, আমি যদি ও বিন্দুটাকে একটা মূল বিন্দু ধরি, 0 0 ধরি, তাহলে এই বিন্দুটা কত হবে, -2 0, বি বিন্দুটা কত হবে, +2 0। দেখো তো বোঝা হয় কিনা, এটুকু বোঝা যায় কিনা। সো এটুকু যদি তুমি বুঝতে পেরে থাকো আশা করি, তাহলে আমি তোমাকে সি বিন্দুর স্থানাঙ্কটা দেখাই। হ্যাঁ, সি বিন্দুর স্থানাঙ্ক এক্স্যাক্টলি তুমি যেটা লিখতে পারবে সেটা হচ্ছে এখানে, এখান থেকে হচ্ছে আমাদের 2 cos θ 2 sin θ, সি বিন্দুর স্থানাঙ্ক। সো এই বিন্দুর স্থানাঙ্ক আমি পাই হচ্ছে -2 0, এটাকে যদি মূল বিন্দু ধরি, ওকে যদি মূল বিন্দু ধরি। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া কেন ধরবো, কারণ আপনাকে তো এটাকে তো একটা ফাংশনে পরিণত করতে হবে। যদি ফাংশনে যদি পরিণত করতে হয়, তাহলে আমাদের অলরেডি একটা আমাদের রেফারেন্স ফ্রেম ধরতে হবে। তোমাদেরকে এখন আশা করি রেফারেন্স ফ্রেম বোঝাতে হবে না, ফিজিক্সে আমরা পড়ে আসছি। তো যদি না বুঝো আমাকে কাইন্ডলি একটু ইনবক্স করো। সো এটা লিখলাম, রেফারেন্স ফ্রেম ধরে আমি দুটো পার্ট ধরেছি। এখন সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট ভাইয়া, এটা কত হবে, সি ইজ ইকুয়াল টু কেন 2 cos θ 2 sin θ হলো, এটা একটা ইন্টারেস্টিং প্রশ্ন, যে সি ইজ ইকুয়াল টু কেন 2 cos θ 2 sin θ হলো। একটা কথা চিন্তা করে দেখো তো, সি এর যে মানটা বের করেছি শূন্য বিন্দু থেকে, আমাদের এইটুকু রাইট। সো এই স্থানাঙ্কটাকে আমি কি বলবো, দেখো তো, এইটুকু পরিমাণ অ্যান্ড এইটুকু পরিমাণ, রাইট, এইটুকু পরিমাণ। তাহলে চিন্তা করে দেখো, এইটুকু যদি আমাদের যদি পুরোটা যদি একটা ব্যাসার্ধ হয়, যে এইটুকু যদি পুরোটা একটা ব্যাসার্ধ হয়, সরি এটা না, এটুকু যদি একটা ব্যাসার্ধ হয়, এটাও একটা ব্যাসার্ধ, আর উইচ ইজ 2, তাহলে আমরা অলরেডি ফিজিক্সে পড়ে আসছি উলম্ব উপাংশ কত, ওয়াই কত 2 sin θ। দেখো তো অনুভূমিক উপাংশ কত, এটুকু কত 2 cos θ। আশা করি বুঝতে পেরেছো। তাহলে সি বিন্দু স্থানাঙ্ক কত, 2 cos θ 2 sin θ, 2 cos θ 2 sin θ, এটুকু বুঝতে পেরেছো আশা করি। যদি তাই হয়, তাহলে এবার দেখো আমাদের কাজটা কিন্তু অনেকটাই সহজ। এসিতে যেতে সময়, তাহলে এসি এর যে দূরত্বটা বের করলেই হবে, তাকে বেগ দিয়ে ভাগ করে দিব, পরে সমস্যা নেই। সো দূরত্বটা বের করি, তাহলে দূরত্ব কতটুকু, দেখো তো এসি বিন্দু দূরের এর মধ্যে দূরত্ব কতটুকু। সো তাহলে চিন্তা করে দেখো, তাহলে আমি এখান থেকে তাহলে বের করে এসি এর দূরত্বটুকু, এসি এর দূরত্ব এটা -2, এসি এর জন্য হয়, সো 2 cos θ +2, আর বলছে এটুকু তো সাঁতার কেটে যাবে তাই না, যদি সাঁতার কেটে যায় তাহলে গতিবেগ কত, 2 দিয়ে ভাগ করলাম। অলরাইট, সো এটা আমার কীভাবে আসছে আমি তোমাদেরকে আরেকটু বুঝাই, জিনিসটা এইভাবে না। সো আমার এখানেও একটু সূত্রে ভুল গেছে। দেখো আমাদের দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব তো আমরা বের করা জানি তাই না। সো দেখো
-2 cos theta হোল স্কোয়ার প্লাস 0 - 2 sin theta ওভার যেটা আছে সেটা হচ্ছে অলরেডি আমাদের দূরত্ব, তো এটাকে তো একটা রুট করা লাগবে, তাই না? এটুকু। হ্যাঁ, এখন এই যে রুটটা আছে, এই যে রুটটুকু আছে, এটাকে আমাদের বেগ দিয়ে ভাগ দেওয়া লাগবে। বেগ কত? 2। নাইস। তো অ্যাট দিস মোমেন্ট, তো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা লক্ষ্য করো এখান থেকে যে জিনিসটা করতে পারবে সেটা হচ্ছে, আমি একটু হিসাব করি এখানে। দেখো তো, আমি তো এটা যে কথা, আমি এটাকে এভাবে লিখতে পারি না 2 + 2 cos theta হোল স্কোয়ার ওভার, এখানে লিখতে পারি 2, নিচে তো 2 থাকবেই, ওর উপর একটা রুট ওভার থাকুক, অ্যান্ড দেন আর এখানে থাকলে হচ্ছে +4 sin স্কোয়ার থিটা। লিখতে পারো আশা করি। যদি তাই হয়, যদি এটা সত্যি হয়ে থাকে, সো আমরা এখান থেকে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে ডিরেক্টলি রুট ওভার, তো আমি এখান থেকে যে কাজটা করব 2 কমন নিয়ে নিতে পারি, এখানে একটা 2 তো 4 কমন নেওয়া যায়। সো 4 রুট ওভার, সো 2 কমন নিলে 1 + cos থিটা হোল স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার থিটা, এটুকু, আর এখানে থাকে 2। তো এবার আমরা জাস্ট 4টাকে বের করে দিলে আমাদের 2 চলে যায়, অ্যান্ড আলটিমেটলি আমাদের কাছে থাকে হচ্ছে, একটু 2 চলে যাবে, এখানে থাকে হচ্ছে রুট ওভার 1 + cos থিটা হোল স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার থিটা। যদি তাই হয়ে থাকে, তো এটাকে আমরা একটু সিম্পলিফাই করবো। এখন সিম্পলিফাই করলে আমাদের কাছে কি আসে? ইজ ইকুয়াল টু রুট ওভার 1 প্লাস আচ্ছা ওয়েট, 2 সাইন স্কোয়ার থিটা না, এখানে একটা অলরেডি 2 থাকে, ওয়েট, না 4ই কমন নিচ্ছি। হ্যাঁ, এটা থেকে আমি একটা 4 কমন নিয়েছি না, নাইস, ঠিক আছে। নাও 1 + cos স্কোয়ার থিটা প্লাস 2 cos থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। দেন অ্যাগেইন আমার কাছে যেটা থাকে সেটা হচ্ছে রুট ওভার 2 + 2 cos থিটা। সো √2 ইন্টু আমার কাছে থাকে, সো √2 ইন্টু এত। অলরাইট। সো এখান থেকে আমি যে জিনিসটা বের করতে পারি সেটা হচ্ছে √2 1 + cos থিটা। তার মানে আমি মাত্র এই পার্টটুকু বের করেছি, এই পার্টটুকু। এখন ঝামেলা হচ্ছে ভাইয়া, আমার তো বিসিতে যেতে সময়টুকু ওইটাও বের করা লাগবে। দেখো তো, বিসিতে যাচ্ছে সে স্থলপথে, রাইট? বিসিতে যাচ্ছে সে স্থলপথে আমি দেখো তো, যদি ব্যাসার্ধ জানি, এখানে যদি থিটা জানি, তাহলে কি হবে? এসি ইজ ইকুয়াল টু আর থিটা, আমরা নর্মালি জানি। তাহলে আর কত? তাহলে আমি এখান থেকে বলতে পারি বিসি দিয়ে সে কত যায়, প্লাস আর থিটা হচ্ছে এইটুকু, আর থিটা ডিভাইডেড বাই এখান থেকে কত যাবে। সো যদি হয় সেটা আর থিটা, অ্যান্ড সেক্ষেত্রে আর নিচে হবে কত, কতটুকু বেগে যায়, 4, আর থিটা বাই 4। অলরাইট, সো আর তো কত অলরেডি আমি জানি 2, তার মানে থিটা বাই 2। সো অ্যাপার্ট ফ্রম এত সব হাবিজাবি ক্যালকুলেশন, অ্যাপার্ট ফ্রম এভরি সিঙ্গেল থিং, উই ক্যান কনসিডার দ্যাট আমাদের এখানে তাহলে মোট সময় কতটুকু লাগতেছে? মোট সময় লাগতেছে হচ্ছে, এটা হচ্ছে ফাংশনটা, টাইমের যে ফাংশনটা আছে সেটা। তাহলে আমি বলতেই পারি এটা যে ফাংশন অফ থিটা ইজ ইকুয়াল টু, সো আমি এটাকে একটু হিসাব করে নিই, এই যে √2, এটাকে একটু সাইজ করে নিই, 2 1 + cos থিটা, তাই না? রুট ওভার আছে একটা, এটাকে যদি একটু সাইজ করি, 2 থাকুক, 2 cos স্কোয়ার থিটা বাই 2, এটাকে আমি তাহলে 4 cos স্কোয়ার, তার মানে এটাকে লেখা যায় 2 cos থিটা বাই 2। তো ভালো কথা, দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এটা আমি পেয়েছি 2 cos থিটা বাই 2 অলরেডি। তাহলে আমি এর দিক থেকে পাই, তাহলে ফাংশন অফ থিটা ইজ ইকুয়াল টু যেটা পাই সেটা হচ্ছে 2 cos থিটা বাই 2 প্লাস 2 cos থিটা বাই 2, আর এদিকে হচ্ছে আমাদের পাই নর্মাল থিটা বাই 2। এখন আমাদের এই ফাংশনটা নিয়ে আমাদের একটু খেলা করতে হবে, এটা হচ্ছে আমাদের টাইমের একটা ফাংশন। সো ধরে নিও টি সময় যতটুকু লাগে ইজ ইকুয়াল টু ফাংশন অফ থিটা। আমাদের কি করা লাগবে? এটাকে ডিফারেন্সিয়েট করা লাগবে একবার।
সো ফাংশন অফ থিটা ইজ ইকুয়াল টু এফ প্রাইম থিটা ইজ ইকুয়াল টু -2 সাইন থিটা বাই 2 ইন্টু 2 হাফকে উল্টাই দিলে এটা আবার থিটা বাই 2কে আমাদের আবার ডিফারেন্সিয়েট করা লাগবে না। সো এটা তারপর আবার হাফ, এটা এটুকু থাকবে। সো এটা যদি 0 হয় তাহলে আমাদের এখান থেকে একটা থিটার মান পাবো। 0 ইজ ইকুয়াল টু আমাদের পাই হচ্ছে -4 সাইন থিটা বাই 2 প্লাস হাফ, দ্যাট ইজ টু সে এখান থেকে পাচ্ছি 4 সাইন থিটা বাই 2 ইজ ইকুয়াল টু হাফ। রাইট, আমার কি এখানে কোনো ক্যালকুলেশনে ভুল গিয়েছে? আচ্ছা আচ্ছা, এটা একটু দাঁড়াও মাই ডিয়ার স্টুডেন্টস, এটা হবে এইটুকু, হ্যাঁ এটা হাফ হবে, দেন এ4 থাকে না আর। অলরাইট, এবার ঠিক আছে। সো সাইন থিটা বাই 2, তাহলে চিন্তা করো, দেখো তো থিটা বাই 2 এর মান হাফ ঠিক কখন আসে বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস? যখন আমরা পাই হচ্ছে পাই বাই 3, যখন থিটা পাই বাই 3, সরি থিটা বাই 2 ইজ ইকুয়াল টু যখন আমরা পাই হচ্ছে পাই বাই 3, তাহলে অতএব থিটা ইজ ইকুয়াল টু আমাদের কত আসে এখানে? দাঁড়াও, সরি পাই বাই 3 না, এটা পাই বাই 6 হবে। অতএব থিটার মান আমরা পাবো কত? পাই বাই 3, মানে 30 ডিগ্রি হলে আমাদের মোটামুটি এটা সম্ভব। তাহলে চিন্তা করে দেখো, তাহলে পুরো যে আসলে ডিসকাশনটা, এটা আমি একটু পরে এখন সাম আপ করছি, দেখি ফ্রেমের মধ্যে আমার থিটাটা আসছে কিনা। না, নিচের অংশটুকু আসছে না, তাই না? আমি একটু নামিয়ে দিচ্ছি, আমি একটু পিছিয়ে দিই আমার ক্যামেরাটা। সো এই ম্যাথগুলো না আমি না করারও তোমাদেরকে পারতাম, কিন্তু কথা হচ্ছে আমি না করি আমি নিজে শান্তি পাবো না। কারণ আমি তোমাদেরকে যখন প্রতিশ্রুতি দিয়েছি আমি A to Z প্রত্যেকটা ম্যাথ করাবো। সো যত কঠিন ম্যাথ থেকে শুরু করে সবচাইতে সহজ ম্যাথটা আমি তোমাদেরকে করানোর মতো আমি অঙ্গীকারবদ্ধ। সো দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, তো আশা করি তোমরা এই যে নিচেরটুকু অন্ততপক্ষে দেখতে পাচ্ছ এটা। তাহলে চলো, আমি তাহলে এখান থেকে থিটার মান বের করেছি। সুতরাং থিটা যদি 60 ডিগ্রি হয়, সো দেখো পাই বাই 3 মানে হচ্ছে থিটা 60 ডিগ্রি হলে, থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি হলে আমরা যেভাবে প্ল্যান করেছিলাম তাড়াতাড়ি যাবে। ভাইয়া এই প্রশ্নটা কি বুয়েটে আসতে পারে কিনা তা জানি না, তবে দেখো যদি আসে আশা করি তোমাদের এটার জন্য আমি যে টাইম নিয়ে তোমাদেরকে করিয়েছি আশা করি তোমাদের করতে এত সময় লাগবে না। ম্যাথটা কীরকম আমি তোমাদেরকে আবার বলি, একটা জাস্ট সার্কামস্ট্যান্সেস দিয়ে দিয়েছে, হ্যাঁ বলা হয়েছে তোমরা যে কাজটা করতা প্রথমে দেখেই আইদার সাঁতার কেটে অথবা তোমরা দৌড়ায়ে যে কোনো একটা প্রসেস দেখতা, বাট দুইটা করে যে আসলে আমাদের প্রশ্নটা এটা বলে নাই কোন উপায়ে সে আসলে যেতে পারে, বলছে যে আসলে কিভাবে গেলে তাড়াতাড়ি যেতে পারে। অলরাইট, সো এক্সকিউজ মি, সো যে আমাদের টার্গেটটা সেটা হচ্ছে তাকে এই প্রান্তে পৌঁছায় দেওয়া অ্যাট এনি কস্ট। তাহলে আমরা এখান থেকে বলতে পারি সে এখান থেকে এখানে যায়, একটা সার্টেন ডিস্টেন্স যায়, গিয়ে তারপর সে এতটুকু যেত। আমরা এইটুকু বের করার জন্য যত সিস্টেম আমরা বের করেছি, দেখো এসিতে যেতে আমাদের সময় লাগবে যা, প্লাস বিসিতে যেতে সময়, এটা আমাদের এই সময়টাকে আমাদেরকে মিনিমাইজ করা লাগবে। সো মোট সময় এটাকে টি অথবা আমরা ফাংশন অফ থিটাতে পরিণত করেছি। কীরকম? এসিতে যেতে আমাদের যে সময় লাগে, এই যে এইটুকু বিন্দুর স্থানাঙ্ক দিয়ে এটুকু দূরত্ব বের করে দূরত্বকে বেগ দিয়ে ভাগ দিয়েছি, এই যে বেগ, তারপর এখান থেকে বের করেছি বিসিতে যেতে যে সময় লাগে, এই সময়টা আমি এখান থেকে বের করেছি। এই যে বিসিতে যেতে, দেখো এই যে বিসিতে যেতে এস ইজ ইকুয়াল টু আর থিটা আমরা পড়েছি আমাদের ট্রাইগোনোমেট্রিতে। সো এস ইজ ইকুয়াল টু আর থিটা, আর কত ছিল 2, সো 2 থিটা, আর আমাদের এক বেগ কত ছিল এটার জন্য 4, দেখো কত, এই যে দেখো 2 মাইল, এই যে 4 মাইল পার আওয়ার, এই যে 4, তার মানে থিটা বাই 2 এটা যদি করি তাহলে আমাদের আলটিমেটলি আসে থিটা বাই 2, অ্যান্ড দেয়ার ইউ গো। সো পুরোপুরি এটা যদি ক্যালকুলেট করি আমাদের কাছে এই হিসাব নিকাশটা এরকম চলে আসে। ইভেন আমি ট্রাইগোনোমেট্রিক যে ক্যালকুলেশনটা আছে সেটাও দেখিয়ে দিয়েছি। সো এইভাবে আমরা পুরোটাকে আমরা সলভ করতে পারি। আশা করি মাই ডিয়ার স্টুডেন্টস তোমাদের আর সমস্যা খুব একটা হবে না। সো এগুলো মোটামুটি আমি তোমাদেরকে বইয়ের বাইরে যত ম্যাথ ছিল আমি এগুলো মোটামুটি করিয়েছি। চলো তাহলে বইয়ের কিছু হাবিজাবি ম্যাথ, আমরা এরকম হাবিজাবি কিছু ম্যাথ আমরা দেখে আসি, দেখে মোটামুটি আমরা বইয়ের যত রকমের থিওরিজ যত রকমের ম্যাথ আসতে পারতো আসার মতো, সো ওইগুলো আমরা শেষ করেই এই চ্যাপ্টারটিকে আমরা এই ডিফারেন্সিয়াল ক্যালকুলেশনকে আমরা খতম করব। সো ভালো কথা। চলো তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস আমরা কিছু প্রবলেম দেখি এখন। বইয়ের প্রবলেম কোথায়? রাইট, ওকে।
সো ইউ বেগে ঊর্ধ্বমুখী বেগে, সো ইউ বেগে বেগে ঊর্ধ্বমুখী দিকে নিক্ষিপ্ত কোনো কোনা দিকে বিক্ষিপ্ত কোনো কণা টি সময়ে এইচ ইজ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার উচ্চতা অবস্থান করে। উচ্চতায় অবস্থান করে। বৃহত্তম উচ্চতাও সেখানে পৌঁছানোর সময় নির্ণয় করো। উচ্চতা এবং সেখানে পৌঁছানোর জন্য প্রয়োজনীয় সময়। নির্ণয় করো। রাইট, অসাধারণ একটা প্রশ্ন। সো এটাকে আমরা আসলে কী করতে পারি, ধরো আমার কাছে এইচ দেওয়া আছে, ইউটি সর্বোচ্চ উচ্চতা মানে এইচ ম্যাক্স বের করা লাগবে, হাফ জিটি স্কোয়ার একটা ফাংশন। তো আমি এইচকে ডিএইচ ডিটি বের করি, টি এর সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েট করি, ইউ মাইনাস হাফ ইন্টু টু জিটি, নো রিস। অলরাইট, সো এক্ষেত্রে আমি কি পাই, ইউ মাইনাস জিটি, এটা কত হওয়া উচিত, 0, ইউ মাইনাস জিটি হুইচ ইজ টু সে জিটি ইজ ইকুয়াল টু ইউ। অলরাইট, সো আমি ইন জেনারেল তাহলে আমরা কী পাই, টি ইজ ইকুয়াল টু আমাদের আসবে ইউ ডিভাইডেড বাই জি। সো খুবই ভালো কথা, তাহলে আমরা এটাকে একবার ডিফারেন্সিয়েট করে দেখি, টি ইজ ইকুয়াল টু ভ্যালু তো পেয়েছি তাই না। সো আমি এটাকে ডাবল ডেরিভেটিভটা একটু বের করে আমি জি এর মানটা বসাবো। সো এখান থেকে বসাই, ডিএইচ ইজ ইকুয়াল টু আমার কাছে এত আসছে তাই না, ইউ মাইনাস জিটি আসছে। সো আমি ডি টু এইচ ডিটি টু ইজ ইকুয়াল টু আমার কাছে কত আসে, ইউকে যদি আমি ডিফারেন্সিয়েট করি এটা আসবে আন্ডা আর এটা মাইনাস জি, তার মানে এটা আসবে মাইনাস জি হুইচ ইজ টু সে আমার কাছে আসলে এই এইচের যে মানটা আছে, টি এর যে মানটা আছে, এই মানটার জন্য আমাদের সর্বোচ্চ মান বিদ্যমান, এটা লেস দেন জিরো, অতএব এইচের সর্বোচ্চ মান বিদ্যমান, টি এর যে মানটা আছে এটা সর্বোচ্চ মান বিদ্যমান। তাহলে টি এর মানটা ওইখানে বসাই দিই, তাহলে এইচ সর্বোচ্চ কত হবে, এইচ ম্যাক্স যখন টি ইজ ইকুয়াল টু ইউ বাই জি হবে, তার মানে ইউ ইজ ইকুয়াল টু ইউ বাই জি মাইনাস হাফ জি ইউ স্কোয়ার বাই জি স্কোয়ার। সো এই ক্ষেত্রে আমরা কী পেতে পারি দেখো তো, ইউ স্কোয়ার বাই জি মাইনাস হাফ ইউ স্কোয়ার বাই জি হুইচ ইজ টু সে হাফ ইউ স্কোয়ার ডিভাইডেড বাই জি, হাফ ইউ স্কোয়ার ডিভাইডেড বাই জি। অর্থাৎ সেখানে পৌঁছাতে সময় কতটুকু, এটা হচ্ছে আমাদের সর্বোচ্চ উচ্চতা, এবং সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাতে সময় টি ইজ ইকুয়াল টু ইউ বাই জি, যেটা কিন্তু তোমরা ফিজিক্সেও পড়ে এসেছো। এটা আমি অন্য উপায়ে জাস্ট আমি লঘুমান গুণমান দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাতে আসলে এটা আমরা ম্যাথ দিয়েও। সো বললাম তো মাই ডিয়ার স্টুডেন্টস, ম্যাথমেটিক্সের বিস্তৃতিটা এত সুন্দর এবং এত পরিমাণে বেশি যে আসলে তুমি কল্পনাও করতে পারবে না কখনো কখনো, আমাদের কল্পনারও অতীত। সো এই জন্যই বলা হয় যে আমি তো আর এমনি বলি না যে আসলে গণিতটাকে পৃথিবীর সুন্দরতম সাহিত্যের সাথে আমি তো এমনি তুলনা করি না তাই না। সো চলো আরেকটা ম্যাথ দেখাই, ইউ বেগে ভূমির সাথে আলফা কোণে ইউ বেগের ভূমির সাথে আলফা কোণে নিক্ষিপ্ত কোনো কণাটি সময়ে
ইউ সাইন আলফা টি মাইনাস হাফ জিটি স্কোয়ার উচ্চতায় অবস্থান করে বৃহত্তম উচ্চতা সেখানে পৌঁছানোর সময় নির্ণয় করো। ও সেখানে পৌঁছানোর সময় নির্ণয় করো। সেম আগের মতোই প্রশ্ন, আমি এটা তোমাদেরকে হোমওয়ার্ক দিব। এটা অসাধারণ একটা সুন্দর একটা প্রশ্ন, তোমরা ইজিলি পারবা। এটা হচ্ছে দেখো টি সময় যে পরিমাণ যায় এটা এইচ বের করো, দেওয়া আছে এইচ ইউ সাইন আলফা টি মাইনাস হাফ জিটি স্কোয়ার অলরেডি আছে। তুমি জাস্ট এটার জন্য জিরো ধরে একবার ডিফারেন্সিয়েট করবা, এইচ প্রাইম বের করবা বা ডিএইচ ডিটি বের করবা, বের করে এটা ইজ ইকুয়াল টু জিরো ধরবা, টি এর একটা ভ্যালু বের হবে, তারপর আবার ডাবল ডেরিভেটিভ বের করবা, বের করে জাস্ট ওইটার মধ্যে টি এর মানটা বসাই দিবা, বসাই দিলে তোমাদের কাছে ইজিলি বের হয়ে যাবে। আগেটার মতো একদম সেম এক কালার অঙ্ক। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আরও একটা তোমাদের জন্য হোমওয়ার্ক আছে, চলো দেখাই। y is equal to x স্কোয়ার প্লাস 2 বক্ররেখা হতে থ্রি টু বিন্দুর ক্ষুদ্রতম দূরত্ব কত? লেকচারের প্রথম দিকে করিয়েছি এটা। দূরত্ব কত? অলরাইট, সো আশা করি এটা তোমরা পারবা, নো ওয়ারিজ। অলরাইট, তাহলে চলো আরও একটা ম্যাথ দেখাই, সুন্দর একটা ম্যাথ। এটা দিয়ে আমি আমাদের এই লেকচারটা শেষ করব। সো চলো এই লেকচারটা করি, এই ম্যাথ দিয়ে আমি আসলে আমাদের মোটামুটি বইয়ের সবগুলো ম্যাথ আমরা শেষ করব ইনশাল্লাহ। সো একটি সমবৃত্ত ভূমিক কোণের মধ্যে একটি সমবৃত্ত ভূমিক কোণের মধ্যে একটি খাড়া বৃত্তাকার সিলিন্ডার স্থাপন করা আছে। একটি খাড়া বৃত্তাকার স্থাপন করা আছে। ওকে, সো সিলিন্ডারের বক্রতল বৃহত্তম হলে দেখাও যে সিলিন্ডারের ব্যাসার্ধ কোণের ব্যাসার্ধের অর্ধেক। কোণকের কোণের ব্যাসার্ধের অর্ধেক। রাইট, সো খুবই ভালো কথা। এটার জন্য আমি আগে তোমাদেরকে একটা চিত্র দেখাই। একটা সিলিন্ডার আঁকা আছে পরিমাণে। রাইট, এখানে একটা সিলিন্ডার দেওয়া আছে,
সো এই হচ্ছে আমাদের সিলিন্ডার। এই সিলিন্ডারের সাথে একটা কোণ দেওয়া আছে এই পরিমাণে, যেখানে অলরাইট এটা একটা কোণ দেওয়া আছে। রাইট, সো ভালো কথা। এইখানে এইটুকু, এটা আমাদের কোণ। দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে ওপি মানে পিটা এখানে না দিয়ে এখানে দিলে ক্লিয়ার হবে। ওপি হচ্ছে এটুকুর ব্যাসার্ধ। হ্যাঁ, আমাদের যে সিলিন্ডারটা আছে সিলিন্ডারের ব্যাসার্ধ। নো রিজ, আমাদের যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে, দেখো তো পি কিউসি আর এওসি, দেখো তো এদিকে হচ্ছে, দেখো এটা হচ্ছে পি বিন্দু ধরি। হ্যাঁ, পি কিউসি, এই যে পি কিউসি এটা, আর এ বিন্দু, সো এওসি, ত্রিভুজ এ ও সি, এই দুটো সদৃশকোণী ত্রিভুজ। জিনিসটাকে আমরা একটু ক্লিয়ার করে আঁকি। হ্যাঁ, দেখো একটু সুন্দর করে আঁকি। আমি এই একটা কোণক আঁকলাম। হ্যাঁ, সিম্পল। এই যে একটা আমি কোণক আঁকলাম। সো কোণকের মাঝখানে আমি একটা সিলিন্ডার ড্র করি। ওকে, এই যে হচ্ছে সিলিন্ডার। হ্যাঁ, সো সিলিন্ডারের মধ্যে এখানে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে ওপি, এটা হচ্ছে ও, এন্ড এটা পি। তার মানে এইটুকু যে আসলে পরিমাণ, এটাকে আমি ধরবো হচ্ছে এক্স। নো রিস, এটাকে ধরবো আমি হচ্ছে এখানে, এটাকে ধরবো এ বিন্দু, এটা বি এন্ড সি। চিন্তা করে দেখো, এখানে একটা আমি পয়েন্ট দিয়ে হচ্ছে কিউ। ওকে, আমাদের প্রথম কাজ সেটা হচ্ছে যে পি কিউ সি অ্যান্ড এওসি সদৃশকোণী। এওসি সদৃশকোণী হতে হলে কী করতে হয়? সদৃশকোণীর জন্য আমাদের কী হয়? কোণগুলো সমানুপাতিক হয়, বাহুগুলো সমানুপাতিক হয়। সো দেখো কোণগুলো মোটামুটি সমান হয় আর বাহুগুলো সমানুপাতিক হয়। তাহলে এটা কি মিন করে? পি কিউ সি, এই যে যে ত্রিভুজটা আছে এটা, আর এওসি, এটা আসলে আমাদের সদৃশকোণের ত্রিভুজ, যেহেতু আমাদের মোটামুটি সমান্তরাল বাহুটাহু আছে এবং কমন বাহু আছে। খুব ভালো কথা। তাহলে আমরা লিখতে পারি পি কিউ বাই ও এ ইজ ইকুয়াল টু পি কিউ বাই ও এ ইজ ইকুয়াল টু পিসি বাই ওসি, বাহুগুলা সমান সমান, বাহুগুলা লাইক বাহু। অলরাইট, পিসি বাই ওসি, নাইস। তারপর এটা যদি আমি লিখতে পারি, তাহলে ইন জেনারেল আমি লিখতে পারি পি কিউ বাই এইচ, পুরোটাকে উচ্চতা এইচ। পি কিউ বাই ও এ না, পি কিউ বাই এইচ ইজ ইকুয়াল টু পিসি। পিসি হিসেবে তাহলে কি লিখতে পারি? পুরাটা যদি ব্যাসার্ধ যদি আমি আর ধরি, তাহলে এটা লিখতে পারি আর মাইনাস এইচ, আর মাইনাস এক্স। দেখো তো পুরাটা যদি আমি যদি আর ধরি, আর এটা যদি এক্স ধরি, তাহলে আর মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স লিখতে পারি ইন জেনারেল, যা আছে তা। অলরাইট, সো এখান থেকে আমি তাহলে যা লিখতে পারি সেটা হচ্ছে, অতএব পি কিউ ইজ ইকুয়াল টু আমাদের আসে হচ্ছে আর মাইনাস এক্স বাই এক্স ইন্টু এইচ। বোঝা যায় কিনা দেখো তো মাই ডিয়ার স্টুডেন্টস? যদি বোঝা গিয়ে থাকে তাহলে আমরা লিখতে পারি, অতএব বক্রতার তল যদি আসলে, দেখো বক্রতল যদি এস হয়, নিচের যে বক্রতলটা আছে, বক্রতল যদি এস হয়, এস হলে ইন জেনারেল, তাহলে আমরা এস ইজ ইকুয়াল টু লিখতে পারি 2 πr ইন্টু, সরি আমি সিলিন্ডারের ক্ষেত্রে বলছি, সিলিন্ডারের বক্রতল, বক্রতল 2πx ইন্টু এদিকে হচ্ছে এইচ কতটুকু পি কিউ। এটা তুমি লিখতেই পারো আশা করি। সো যদি এটা লিখতে পারো, এটা তাহলে আমাদের মেন ফাংশন হয়ে যাবে। কিন্তু বলছিলাম না, এই যে সিলিন্ডারের বক্রতল বৃহত্তম হতে হবে, তাহলে এই ক্ষেত্রে আমি লিখতে পারি এস ইজ ইকুয়াল টু 2πx আর মাইনাস এক্স এক্স ইন্টু এইচ। ক্লিয়ার? সো এখান থেকে আমরা আবার লিখতে পারি, এটাকে যদি আমি একটু সাইজ করে লিখি, ইন জেনারেল এক্স এক্স চলে যাবে, আমার কাছে থাকে 2π আর মাইনাস 2π আর এইচ মাইনাস, সো হ্যাঁ, আচ্ছা ওয়েট, হ্যাঁ 2π আর এইচ, তারপরে হচ্ছে এখানে জাস্ট যেটা থাকে সেটা হচ্ছে 2πxh, এইটা। সো ভালো কথা, ভালো কথা, ভালো কথা। তাহলে আমরা এখানে যেটা পাই সেটা হচ্ছে এগিয়ে আমাদের ডিফারেন্সিয়েট করা লাগবে। আচ্ছা ওয়েট, আমাদের এটা তো এক্স ছিল না, দুঃখিত মাই ডিয়ার স্টুডেন্টস, এটা এক্স ছিল না, আমি একটু ক্ষমা করে দাও আমাকে। ওসি তো পুরোটা আর, এটা আর হবে, এটা হবে আর।
সো ভালো কথা, ভালো কথা, ভালো কথা, ইন্টু এক্স তো থাকবেই। সো 2π x² ইটস ডিভাইডেড বাই, এখানে তো আর থাকেই, আর আমরা একটু কমন নেই, 2π h, 2π h। সো এখানে তাহলে থাকে হচ্ছে যে আমাদের আর এক্স মাইনাস এক্স স্কোয়ার, আর এক্স মাইনাস এক্স স্কোয়ার ওভার আর। সো আমাদেরকে আর এর সাপেক্ষে একে ডিফারেন্সিয়েট করা লাগবে। তাহলে আমাদের কি লিখি তাহলে, সরি আর এর সাপেক্ষে না, এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করা লাগবে। সো আমি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, ডিএস ডিএক্স আমার কাছে কত আসে, তাহলে তো আমার আর তো আমাদের কাছে ধ্রুবক, তাহলে আমি লিখি 2πh আর, এটা এটার মতো থাকুক, নো ওয়ারিজ। অ্যান্ড এটাকে যদি ডিফারেন্সিয়েট করি আর ইন্টু 1 মাইনাস টোয়াইজ এক্স, এটা ইজ ইকুয়াল টু 0 হওয়া উচিত, আর মাইনাস টোয়াইজ এক্স, হুইচ ইজ টু সে আমাদের কাছে এক্স ইজ ইকুয়াল টু r/2। অতএব এটার মান আমাদের আসছে, এটা আসলে পজিটিভ আসে নেগেটিভ আসে, ওয়েট, আচ্ছা অতএব আমার তাহলে এটা আসে, ব্যাসার্ধ আসে। সো নো ওয়ারিজ, এটাকে আমি ডাবল ডেরিভেটিভ বের করি এবার। সো আমার কাছে এটা তো আসে ডিএস ডিএক্স, তো এটা আসে তাই না, এটাকে যদি আমি আবার ডাবল ডেরিভেটিভ বের করতে চাই, ডিএস d2s dx2 ইজ ইকুয়াল টু যদি করি, তারপরে এটা আসবে 2πh ওভার আর, আর তো 0 মাইনাস 2। এটার মান থেকে যেহেতু নেগেটিভ চলে আসে, এটা আমাদের লেস দেন 0, অতএব এই মানটার জন্যই আমাদের বৃহত্তম মান আসে এক্সের। তার মানে এই এক্সের মানটাই আমি এখানে বসাই দিতে পারবো, এই যে এখানে বসাই দিতে পারবো। সো তাহলে এক্সের মান যদি আমি এখানে বসাই দিতে পারি, আমাদের বৃহত্তম মান আসবে। তো আমাদের দরকার নাই, কারণ যেহেতু আমাদের বলে দিয়েছে যদি বৃহত্তম হলে দেখাও যে সিলিন্ডারের ব্যাসার্ধ কোণের ব্যাসার্ধের অর্ধেক হবে, তাহলে সিলিন্ডারের ব্যাসার্ধকে এক্স, কোণের ব্যাসার্ধকে আর, তার অর্ধেক কত, এত। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা অলরেডি এটা দেখিয়ে দিয়েছি এত। অতএব আমাদের ম্যাথটা শেষ। তাহলে ঝামেলাটা কোথায়, বা আমাদের কাছে ক্যাচালটা লাগছে কোথায়? সো আমরা তাহলে এটাকে জাস্ট সিম্পলি একটা কাজ করব, এই যে ফাংশনটা তৈরির কাজ, আমি যে পুরো লেকচারটা দিয়েছি, এই লেকচারটা আমি কিন্তু একটা জিনিসের উপর এমফ্যাসিস করেছি। কিসের উপর? আমরা জাস্ট এই লেকচার, মানে আমরা এই যে একটা ফাংশন, এই ফাংশনের উপর জাস্ট আমরা বেশি গুরুত্ব আরোপ করেছি। আমরা যদি ফাংশনটা বের করে ফেলতে পারি, দেন আমাদের কাছে পুরো ম্যাথ অনেক ইজি, তোমরা ইজিলি এটাকে ক্র্যাক করতে পারবা। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি লাস্ট একটা তোমাদেরকে হোমওয়ার্ক দিয়ে আমি ম্যাথগুলো শেষ করে দিব এই লেকচারের। সো ইভেন লাস্ট যেটা হোমওয়ার্ক দিব সেটাও তোমাদেরকে ধরিয়ে দিব ইনশাল্লাহ। সো আশা করি তোমাদের জন্য অনেক বেশি শুভকামনা থাকবে। এরপরে যে লেকচারগুলো থাকবে এগুলো হচ্ছে আনুষঙ্গিক লেকচার, এবং আমাদের অ্যাডমিশনের জন্য জাস্ট প্র্যাকটিস লেকচার থাকবে। তো চাইলে তোমরা এগুলো দেখবা, আর না দেখলেও সমস্যা নেই, জিনিসটা এমন না, দেখার জন্য আমি অনুরোধ করবো, কারণ কষ্ট করে বানাচ্ছি জিনিসগুলো যাতে করে তোমরা উপকৃত হও। সো আশা করি তোমরা সেরকমভাবেই নিজেরা সিরিয়াসনেস দেখাবা। সো দেখো তাহলে, একটি আম বাগানের প্রতি এককে 30টি গাছ আছে। আম বাগান, একটি আম বাগান আছে, প্রতি একরে 30টি করে গাছ আছে। প্রতি এককে 30টি গাছ আছে, প্রতি গাছে 400টা আম ধরে। আবার প্রতি গাছে 400 আম ধরে। প্রতি একরে অতিরিক্ত একটি গাছের জন্য 10টি আমের ফলন কমে। প্রতি একরে প্রতি একটি গাছের জন্য, প্রতি একটি বেশি গাছের জন্য 10টি করে ফল কমে। আমের সর্বোচ্চ ফলন পাওয়ার জন্য প্রতি একরে কয়টি গাছ লাগবে? আচ্ছা, এটা আমি করেই দেই। আমের সর্বোচ্চ ফলন পেতে প্রতি একরে কয়টি গাছ থাকবে? প্রতি একরে কতটি গাছ থাকা উচিত?
রাইট, এটা হচ্ছে তাহলে প্রশ্ন। সো আমি তাহলে এই ম্যাথটা করার আগে তাহলে দেখো, আমাদের বলছে হচ্ছে প্রতি একরে গাছের সংখ্যা, আহ, আমি লিখে দিই আসলে কতটা আছে আমাদের কাছে, 30টা না, 30টা। তো আমি ধরলাম হচ্ছে 30 প্লাস এক্সট্রা গাছ থাকাটা জরুরি প্রতি একরে। সো থাকা জরুরি, কারণ আমাদের তো বাড়ানো লাগবে, তাই না? গাছ না বাড়লে আম কেমনি বাড়বে? সো এটা তাহলে আমাদের প্রতি গাছে আমের সংখ্যা তাহলে কত কমতেছে? তাহলে তাহলে আমাদের প্রতি গাছের মধ্যে কমতেছে হচ্ছে 400 মাইনাস 10x, আম কমছে 400 মাইনাস 10x, এত করে কমছে, তাই না? এত হারে কমছে, তাহলে প্রতি এক করে এত করে কমতেছে। সো একটা করে এক্স পরিমাণ গাছ বাড়লে প্রতিটার জন্য এত পরিমাণে আম কমবে। দেখো তো, আমি এক্স পরিমাণে গাছ বাড়াচ্ছে, তার মানে 10x পরিমাণে কমতেছে, এটা তোমাদের কাছে মোটামুটি শিওর। তাহলে মোট আম আমরা কীভাবে হিসাব করতাম? দেখো তো, প্রতিটি গাছ ইন্টু প্রতিটি গাছে যতগুলো আছে ততটা। তাহলে আমাদের ফাংশন সুন্দর করে আমরা যদি ফাংশনটাকে ড্র করি, তাহলে আমাদের মোট আমের ফাংশন কোনটা? ওয়াই যদি লিখি, তাহলে ফাংশনটা হচ্ছে 400 মাইনাস 10x ইন্টু, দেখো তো গাছ কয়টা, 30 প্লাস এক্স। বোঝা যায় কিনা? পেয়ে যাবা। তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করবা সুন্দর মতো। এটাকে আমরা কী করবা? সিম্পলিফাই করবা, করে ডিফারেন্সিয়েট করবা একবার। করলে এটার জন্য 0 আসবে, 0 যে ভ্যালুটা আসবে, সিমিলারলি তুমি এটা থেকে ওয়াই ম্যাক্স বের করবা। ওয়াই ম্যাক্স যদি বের করতে পারো, সেটাই হচ্ছে আমাদের আনসার। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো মাই ডিয়ার স্টুডেন্টস। তোমাদের জন্য এটা আশা করি দুধভাত অঙ্ক। তোমরা জাস্ট এক্সের ভ্যালুটা বের করবে, এক্সের ভ্যালু বের করতে পারলেই শেষ, আমাদের সর্বোচ্চ যতগুলো গাছ লাগবে। সো এই ছিল মাই ডিয়ার স্টুডেন্টস মোটামুটি আজকে আমাদের এই লেকচারটা, লেকচার 35। সো নেক্সট লেকচারে আমরা শিখবো হচ্ছে যে আমাদের একটা দুর্দান্ত সূত্র, তোমরা অনেকেই জানো এটা হয়তো বা, আমরা একটা সূত্রের প্রমাণ শিখবো যেটা কিনা আমরা শর্টকাট করার সময় আমাদের অনেক কাজে লাগে। সো ওই শর্টকাটটা শেখার জন্য আমাদের মানে একটা লোপিটালের সূত্র, অনেকে বলে লা হসপিটাল, আমরা ওই লেকচারে দেখবো হচ্ছে যে লোপিটালের সূত্রটা, এটাকে আমরা প্রমাণ করে দেখব এটা কেন আমরা ব্যবহার করি, কখন ব্যবহার করতে পারি, বা এ নিয়ে আদ্যপান্ত যতগুলো আলোচনা আছে আমরা সবগুলো শিখবো। সো নেক্সট লেকচারে দেখা হবে তোমাদের সাথে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অনেক অনেক ভালো থাকো। সো এই কামনা ব্যক্ত করে আজকে শেষ করছি। সো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।